ভারত এবং জার্মানি কিভাবে মিউচুয়াল ইন্টারেস্ট গ্রো করবে, কিভাবে তারা এগিয়ে যাবে ডেভেলপমেন্টের ক্ষেত্রে, একই সঙ্গে মানে প্রতিরক্ষা ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ, প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত এবং জার্মানি কিভাবে একসঙ্গে কাজ করতে পারে। আমার কথা হচ্ছে যে ইউরোপ একসময় গোটা বিশ্বের প্রবলেমকে নিজেদের প্রবলেম মনে করতো না, সেই ইউরোপিয়ান কান্ট্রিগুলো, আমরা কিছুক্ষণ আগেই ফিনল্যান্ডের প্রেসিডেন্টের বক্তব্য শোনালাম, জার্মানির বিদেশমন্ত্রী তিনি ভারতে এসেছেন, ভারতে এসে গুরুত্বপূর্ণ মিটিং করেছেন। গোটা ইউরোপ এবারে কোন দিকে ঝুঁকছে, গোটা ইউরোপও কি, মানে আমি জাস্ট একটা কিউরিওসিটির বসে আপনার কাছে জিজ্ঞাসা করছি যে কোনোভাবে যে এই ইউরোপের পশ্চিমের যে দেশগুলো যারা অনেক বেশি আমেরিকার সহযোগী, তারাও কি, মানে তারা যদি এসসিওতে কোনো সময় আসেন বা এসসিওর সহযোগী হন, তাহলে কি আশ্চর্যের কোনো বিষয় থাকবে? না না, একদমই থাকবে না। এবং এবং এসসিও মাল্টিপল সার্কেল লিঙ্ক বলে একটা কনসেপ্ট আছে, সেই মাল্টিপল লিঙ্কিংটার ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। একটা হচ্ছে একদম প্রথম যারা সার্কেল হয়, তারপর একটা বাইরের সার্কেল, তারপর একটা আরো আরো অনেক রকম বৃত্ত হয়। সেরকম নানান রকম, যেমন ধরুন আমরা গণতান্ত্রিক রাজনৈতিক পরিকাঠামো অনেক সময় একটা কথা শুনি, বাইরে থেকে সরকারকে সমর্থন করা, ঠিক আছে? সেরকম ধরনের একটা কনসেপ্ট হয় যেখানে এসসিও কে এরকম সমর্থন করার জন্য বিভিন্ন রকম ইউরোপিয়ান সার্কেল অলরেডি তৈরি হতে শুরু করে দিয়েছে। এবং এই সার্কেল গুলো বিভিন্ন রকম ভাবে তারা এসসিও বলুন, ব্রিক্স বলুন, এইগুলোকে বিমস্টেক বলুন, এগুলোকে কোথাও একটা রিঅ্যালাইন করে একটা ইউনিফাইড অ্যালাইনমেন্টে আনার চেষ্টা করছে। এবং আপনি যেটা বললেন ব্রিক্স কারেন্সি, আমি বলছি সেটা ব্রিক্স কারেন্সি নাও হতে পারে, কিন্তু এমন একটা কারেন্সি হতে পারে যেটা ব্রিক্স, বিমস্টেক, আপনার এসসিও সবকিছুকে একসাথে সার্ভিস দেবে, সার্ভ করবে, ঠিক আছে? এবং সেই কারেন্সির হোল্ডারশিপ কি হবে, কোন ব্যাংক কি হবে, সেইগুলো পরের কথা, কিন্তু দেয়ার ক্যান বি এ প্রটোকল লাইক দিস। এবার পয়েন্টটা হচ্ছে যে যখন এই দেশগুলো অ্যালাইনমেন্ট করতে চাইছে, তার কারণটা বোঝাই যাচ্ছে যে তারাও চাইছে যে বিজনেসের মুখটা এই দিকে ঘুরুক। তার কারণ আমেরিকার সাথে বা আমেরিকাকে পাশে রেখে বা আমেরিকা অ্যাজ এ ক্যাপ্টেন ইজ এ বিগ ফেলিয়ার। শুধু তাই নয়, ডোনাল্ড ট্রাম্প হচ্ছেন এমন একজন ইন্ডিভিজুয়াল যিনি কিন্তু নিজেকে আমেরিকার থেকে বৃহত্তর একটা অবজেক্টিভ হিসেবে ভাবেন। এবং শুধু তাই নয়, উনি এমন একটা অবজেক্ট হিসেবে নিজেকে ভাবেন যে ডোনাল্ড ট্রাম্পের প্রচুর ব্যবসায়িক পরিণতিতে ফেলিয়ার আছে, প্রচুর ফেলিয়ার আছে। এবং এই উনার যে ম্যাক্সিমাম সাকসেস গুলো আছে, ওটা উনার দাদু এবং বাবার তৈরি। উনার নিজস্ব সাকসেস খুবই লিমিটেড। এই লিমিটেড সাকসেসের কারণে উনি গোটা পৃথিবীটাকে প্রমাণ করতে চাইছেন নিজের প্রেজেন্সের রেলেভেন্সটা। এই রেলেভেন্সটা প্রমাণ করতে গিয়ে উনি যেটা খেলতে চাইছেন সেটা হচ্ছে পাওয়ার কার্ড। এই পাওয়ার কার্ড আজকের ডেটে কিন্তু চলে না। এই পাওয়ার কার্ড ইউরোপেও চলছে না, এই পাওয়ার কার্ড এশিয়াতেও চলছে না। কারণ একটা জিনিস ভুলে যাবেন না, ইউরোপের সাথে আমেরিকার যে বেটার রিলেশনশিপটার পিছনের কারণ কিন্তু ডোনাল্ড ট্রাম্প নয়। তার কারণ মোস্টলি বারাক ওবামা, তার কারণ মোস্টলি ক্লিন্টন, এই লেভেলটা। তো সুতরাং আজকে যে ডোনাল্ড ট্রাম্প যে জিনিসটা করতে চাইছে, আমার এখানে একটা ছোট্ট একটা সংযোজন প্রশ্নে, সেটা হচ্ছে গিয়ে, সরি টু ডিস্টার্ব ইউ, কিন্তু বিষয়টা হচ্ছে যে জো বাইডেনের বলা যায় যে একটা ব্যর্থ অ্যাডমিনিস্ট্রেশন আমরা দেখেছি। এবং তারপর যখন ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতা পেলেন, তিনি যখন আসলেন, ওয়ার্ল্ড ওয়াইড একটা আশা কোথাও না কোথাও তৈরি হয়েছিল যে উনি এবার বাইডেনের যে ব্যর্থতাগুলো রয়েছে সেগুলোকে পেছনে ফেলে তিনি কিন্তু নতুন একটা পথ দেখাবেন, যেখানে সারা বিশ্বের একটা অগ্রগতির একটা জায়গা থাকবে। এটা কিন্তু প্রাথমিকভাবে মনে হয়েছিল। হঠাৎ প্রবলেমটা কোথায় হলো? ডোনাল্ড ট্রাম্পের মস্তিষ্ক বিকৃতি কোন জায়গায় হলো? দেখুন, পাওয়ার এমন একটা জিনিস, বিশেষ করে যে লোকটা, দেখুন আমি উইথ অল ডিউ রেসপেক্ট টু অল দ্য বিজনেসম্যান বলছি, আমাদের দেশে অনেক বড় বড় বিজনেসম্যান আছে যারা নিজেদের বিজনেস পরিধিতে মানে সম্রাট, মানে বড় বড় তারা প্লেয়ার, এর এলিফেন্টস অফ দেয়ার গেম। কিন্তু পয়েন্টটা হচ্ছে পলিটিক্স ইজ এ ডিফারেন্ট গেম। পলিটিক্স মানে সচিন তেন্ডুলকারকে দিয়ে কিন্তু ফুটবল খেলালে অতটা সফল উনি হবেন না, যদিও উনি একজন বিশ্ববরেণ্য ক্রিকেটার, একটা স্পোর্টসম্যান। তার কারণটা হচ্ছে সব স্পোর্টসের নিজস্ব প্রোটোকল আছে, সব স্পোর্টসের নিজস্ব ডিসিপ্লিন আছে, সব স্পোর্টসের নিজস্ব রুলস আছে। আমি টিভিতে বসে ক্রিকেট খেলা দেখি মানেই আমি দারুণ ক্রিকেট খেলতে পারবো সেটা নয়, বিকজ আই এম ফিট।
ফিটনেস ইজ নট দি অনলি ক্রাইটেরিয়া ফর পলিটিক্স। যখন ডোনাল্ড ট্রাম্প পলিটিক্সে এলো, উনি নিজেকে প্রচন্ড ওভার কনফিডেন্ট একটা বিজনেসম্যান হিসেবে উনি এলেন। প্রথম ধাপে উনি নিজের চ্যানেলিংটা করলেন, উনি বুঝতে পারলেন আমি কি কি করতে পারি। পরের ধাপে যখন উনি এলেন, উনি আগের সব লোকের কাজকর্মকে ডিসক্রেডিট করতে শুরু করে দিলেন। যদি একটু লক্ষ্য করে দেখবেন, হ্যাঁ, প্রেসিডেন্সিয়াল ডিবেটকে বাইরে রেখে কোনো অন্য যদি প্রেসিডেন্টদের বলেন, তারা কিন্তু তার আগের প্রেসিডেন্টদেরকে খুব একটা গালিগালাজ করেছেন বা বলেছেন যে একদম, তারা দেখা কোনো কাজ যায়নি। করেনি, এমন নয়। সেটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প শুরু করলেন। শুধু তাই নয়, ডোনাল্ড ট্রাম্প শুধু করলেন না, ডোনাল্ড ট্রাম্প বোঝাবার চেষ্টা করলেন যে হি ইজ দ্য বেস্ট। যদিও হাস্যকর বিষয়, কারণ উনি সবে এসছেন, 1.5 বছর হয়েছে, তাতে উনি বলছেন হি ইজ দ্য বেস্ট প্রেসিডেন্ট অফ আমেরিকা। এটা কি কি অঙ্কের কি গণিতে হয়েছে আমি জানি না, কিন্তু এটাও একটা বাস্তব কথা যে ডোনাল্ড ট্রাম্প আসার পর থেকে গোটা পৃথিবীর পরিকাঠামো বা পরিমণ্ডল কিন্তু বুঝতে শুরু করেছে, তাদের ডিসকমফর্টটা স্টার্ট হয়ে গেছে। কারণ সবাইকে উনি এইটা বোঝাবার চেষ্টা করছেন যে আমি যা চাইবো গোটা বিশ্ব তাই করবে। এবার এটা এটা একটা সময় অবধি ভালো লাগছে, একটা সময় অবধি গিলতে পারছে লোকজন, কিন্তু তারপরে কিন্তু লোকজনটা বুঝে গেছে যেটা আর হজম করা যাচ্ছে না ভাই। এবার কোথাও একটা গিয়ে আমাদের রিয়ালাইন করতে হবে। এই যে সেন্স অফ সাবঅর্ডিনেশন থেকে সেন্স অফ কোঅপারেশনে ট্রানজিটটা হচ্ছে, এই টার্বুলেন্সটাই আমরা এখন ভোগ করছি, যার জন্য এই তারিখ। এবং এই যে ট্রান্সফরমেশনটা যদি হয়ে যায়, দ্য নিউ ওয়ার্ল্ড অর্ডার ইজ ক্রিয়েটেড অলরেডি, হুইচ ইজ ক্রিয়েটেড, মানে যেটা আমরা বুঝতে পারছি, তাহলে কিন্তু আমেরিকার ইকোনমি মুখ থুবড়ে পড়তে চলেছে। এবং সেটা যদি তাদের সেনেটরা বুঝে চুপ থাকে, তাহলে আমার কিছু বলার নেই। কিন্তু যদি তারা নো কনফিডেন্স আনে বা লিগ্যাল অ্যাকশন আনে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে, তাহলে সেই দিনটা খুব একটা দূরে নেই যে আমেরিকার কোনো একটা জেলে বা আমেরিকান কোনো একটা মানে খুব খারাপ কোনো জায়গায় ডোনাল্ড ট্রাম্পকে আমরা একদমই। এবং অলরেডি আমেরিকার সুপ্রিম কোর্ট ডোনাল্ড ট্রাম্পের এই যে ট্যারিফ নীতি, সেই ট্যারিফ নীতিকে অবৈধ ঘোষণা করেছে। ডোনাল্ড ট্রাম্প আবার তার সেই মামলাকে চ্যালেঞ্জ করে, সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে আবার লোয়ার কোর্টে গেছেন। কিন্তু সমস্যা হচ্ছে, খুব মানে সুন্দরভাবে আপনি ব্যাখ্যাটা দিলেন, ডোনাল্ড ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশনের অন্দরেও কিন্তু একটা প্রতিক্রিয়া শুরু হয়ে গিয়েছে। অলরেডি ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স তিনি বলতে শুরু করে দিয়েছেন যে আমি প্রেসিডেন্সি নেওয়ার জন্য রেডি আছি। ডোনাল্ড ট্রাম্প ফিট রয়েছেন, কিন্তু যদি প্রয়োজন হয় আমি তার জন্য রেডি আছি। এই কথাগুলো এমনি এমনি কিন্তু আসে না। ডোনাল্ড ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশনের অন্দরেই কিন্তু কোথাও না কোথাও একটা চোরা স্রোত বইতে শুরু করেছে। আশ্চর্য হওয়ার বা অবাক হওয়ার অবকাশ থাকবে না যদি কোনো দিন কোনো একটা ফাইন মর্নিংয়ে হঠাৎ করে জেডি ভান্স প্রেসিডেন্ট হয়ে গেলেন বা জেডি ভান্স তিনি ক্ষমতায় চলে আসলেন। এটাও কিন্তু আশ্চর্য হওয়ার মতন বিষয় নয়।